নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই বিনিয়োগ চ্যানেল। আমি অর্ণব আপনাদের সঙ্গে। তো আজকের ভিডিওতে আমরা তিনটে সেগমেন্ট নিয়ে আলোচনা করব। প্রথমত মার্কেট এখন খুবই ইন্টারেস্টিং দেখাচ্ছে। যেরকমভাবে মার্কেটের সেল অফ আমরা দেখছিলাম বেশ কয়েকদিন ধরে, এখন অনেকটা স্টেবিলিটি মার্কেটে দেখা যাচ্ছে। যখন মার্কেট ফল করছে তারপরে বেশ একটা বাইং আমরা দেখতে পাচ্ছি। তো এখন এই মুহূর্তে মার্কেট কোন লেভেলে দাঁড়িয়ে রয়েছে, টেকনিক্যাল অ্যানালাইসিস কী বলছে, সব কিছু আলোচনা করবো আজকের ভিডিওতে। সামনের দিনে মার্কেটে পারফরমেন্স কীরকম হতে পারে, কীভাবে আমরা ট্রেড প্ল্যান করতে পারি, সব কিছু। দ্বিতীয়ত স্টক স্পেসিফিক আলোচনা। যেরকমভাবে আমরা লাস্ট কিছু ভিডিওতে বিশেষ কিছু স্টকস নিয়ে আলোচনা করেছিলাম, তো সেই স্টকসের এখন পারফরমেন্স কী, সেই পারফরমেন্সের রিপোর্ট কার্ড আজকের ভিডিওতে আপনাদের সামনে রাখবো। তৃতীয়ত সবথেকে ইন্টারেস্টিং আজকের পার্টটা, সেটা হচ্ছে নিফটি আইটি সেক্টর। নিফটি আইটি সেক্টর যদি কথা বলি, তাহলে অল টাইম হাই থেকে প্রায় 40% এখন নিচে পড়ে রয়েছে আজকের দিনে। এবং যেরকমভাবে একটা এআই থ্রেট এই সেক্টরের মধ্যে দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে না যেন এখান থেকে রিকভারি কিছু চান্সেস রয়েছে। তো এখন কি এই লেভেলে বিনিয়োগ করা যায়, নাকি এখন যারা পোর্টফোলিওতে আমরা হোল্ড করছি নিফটি আইটি সেক্টর থেকে ধরুন টিসিএস, ইনফোসিস, উইপ্রো, এমন স্টক প্রত্যেকের পোর্টফোলিওতে আমাদের আছেই। তো সেই স্টকগুলোর ভবিষ্যৎ কী রয়েছে, এরা কি কখনো রিকভার করতে পারবে, নাকি যা লস দেখছি সেই লস বুক করে আমরা বেরিয়ে আসবো, এই বিষয় নিয়ে ইন ডিটেলে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। এখনই লাইক করে দিন। চ্যানেলে নতুন হলে প্রথমবার ভিডিওটা দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মার্কেট রিলেটেড সমস্ত আপডেট মাই বিনিয়োগ চ্যানেলে টাইমলি আপনি পেয়ে যাবেন। তো চলুন ফার্স্ট আমরা আলোচনা করি মার্কেট নিয়ে। মার্কেটের চার্ট আমাদের সামনে রয়েছে, এটা নিফটি ডেইলি চার্ট। এই চার্টের মধ্যে আমি ইএমএ লাগিয়েছি এবং এই চার্টের মধ্যে আমি একটা লাইন টেনেছিলাম। এই লাইনটা আমি বেশ কয়েকদিন ধরে আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন ভিডিওসের মাধ্যমে। সেখানে এই যে গ্যাপটা ছেড়ে গেছিলো না, এই গ্যাপটা দেখুন এক্স্যাক্টলি এখানে ফিল করে তারপরে মার্কেট সুন্দর একটা রিকভারি এখানে দেখায়। ঠিক আছে, তো এর আগে যদি আমরা দেখি তাহলে মার্কেটে কি হলো, লোয়ার লো প্যাটার্ন তৈরি করছিল। দেখুন একদম লোয়ার লো প্যাটার্ন। রিসেন্ট যদি আমরা প্রাইস অ্যাকশন দেখি, সেখানে এই যে গ্যাপটা ছেড়েছিল সেই গ্যাপটা ফিল করলো এবং তারপরেই ইউটার্ন মার্কেট সেখান থেকে হায়ার হাই প্যাটার্নের দিকে এগোচ্ছে। দেখুন এখানে যদি আমি একটা লাইন টানি, তাহলে এর যে হাই, এই হাইটাকে ব্রেক আউট দিয়েছে এই সপ্তাহে। ঠিক আছে, এবং তারপরে দেখা যাচ্ছে এখান থেকে যদি এরমভাবে একটা প্রাইস অ্যাকশন দেখায়, মানে আরেকটু নিচে নেমে এসে আবার যদি বাড়ে এরকমভাবে, তাহলে মার্কেটের এই স্ট্রাকচারটা ভীষণ পজিটিভ দেখাবে। এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো, যে যখন মার্কেট নিচ থেকে ওপরের দিকে অ্যাপ্রোচ করে, তখন ওপরে যদি ইএমএ থাকে, তাহলে সেটা প্রত্যেকটা ইএমএ এক একটা রিজেকশন হিসেবে কাজ করে। ঠিক যেরকম এখন যদি আমি রিসেন্ট প্রাইস অ্যাকশনের কথা বলি, তাহলে এখানে রয়েছে 100 ইএমএ। 100 ইএমএতে রিজেকশন পেয়ে একটা ছোট্ট এখানে সেল অফ আমরা দেখেছিলাম, যদিও সেটা একটু রিকভার করে যায়। কিন্তু এই যে ইএমএটা রয়েছে, ইএমএটাকে পেরোনো খুব ইম্পর্টেন্ট। এবং তারপরে রয়েছে 200 ইএমএ, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। 200 ইএমএতে ম্যাক্সিমাম সময় দেখা যায় রিজেকশন পেতে। তো এই 100 ইএমএর ওপরে স্টে করছে নাকি মার্কেট, এবং 200 ইএমএর ওপরে মার্কেট স্টে করছে নাকি, সেটা সব থেকে ইম্পর্টেন্ট। 200 ইএমএর ওপরে যদি স্টে করে, তাহলে দেখুন এই যে প্রাইস অ্যাকশন তৈরি হচ্ছিল লোয়ার লো, এটাকে পুরোটা ব্রেক করে দিচ্ছে এবং হায়ার হাই প্যাটার্ন দিকে যাচ্ছে। দ্যাট ইজ ভেরি পজিটিভ ফর দ্য মার্কেট। তো এই প্রাইস অ্যাকশনের দিকে আমাদের খেয়াল থাকবে আগামী দিনে, যে এরকমভাবে সেট আপ মার্কেটে তৈরি হচ্ছে নাকি। যদি সেটা হয়, তাহলে সুইং ট্রেডিংয়ের জন্য আরও অনেক অপরচুনিটি আমাদের সামনে খুলে যাবে। আর মার্কেটের এই পজিটিভ মোমেন্টাম তখনই সাস্টেন করবে যদি বিশেষ কিছু প্যারামিটার আমরা দেখি মার্কেটকে সাপোর্ট করতে। ঠিক যেরকম নাম্বার 1, আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে বন্ড ইল্ড, ইউএসের বন্ড ইল্ড যদি আমরা এখানে দেখি, তাহলে 10 ইয়ার যে বন্ড ইল্ড, সেটা দেখুন ধীরে ধীরে কারেকশন করছে। আগে যেটা চলছিল 4.68%, যেখানে প্রায় রিসেন্ট যেটা হাই লাগিয়েছে, সেখান থেকে এখন 4.45%। যদিও এখনও অনেকটা বেশি রয়েছে, বাট ধীরে ধীরে যদি এটা কারেকশন করার দিকে আমরা দেখি, আপনি যদি এই চার্টে গিয়ে দেখেন কারেকশন করতে, তাহলে বুঝে যাবেন যে এই যে যারা ফরেন ইনভেস্টার যারা রয়েছে, এফআইআই যারা কন্টিনিউ সেল করছিল, তারা সেলিংয়ের যে প্রেশার সেটা কমতে আমরা দেখতে পারি এবং তারা আবারও বিনিয়োগ করতে আসতে পারে। এই একটা পজিটিভ ডেভেলপমেন্ট আমরা দেখতে পারি সামনের দিনে। সুতরাং এই চার্টের দিকে আমরা খেয়াল রাখবো। আপনি ট্রেডিং ভিউতে US10Y বলে লিখলে আপনি এই চার্টটা দেখতে পাবেন। ঠিক আছে, এটা ফার্স্ট আমাদেরকে দেখতে হবে। দ্বিতীয় যেটা দেখতে হবে সেটা হচ্ছে কি ইউএস অয়েল যদি দেখি, তাহলে প্রায় এটা 117 চলে গিয়েছিল রিসেন্ট হাই যদি বলি, তাহলে এপ্রিল 2026-এর দিকে। সেখান থেকে এটা কারেকশন করেছে এবং বিরাট একটা কারেকশন আমরা দেখতে পাচ্ছি। এখন 35% তার রিসেন্ট হাই থেকে কারেকশন করেছে। এখন 76.55 চলছে আজকের দিনে, যেটা অ্যাভারেজের যেরকম দেখুন, অ্যাভারেজ যেরকমভাবে চলে না 2022-23-এর দিকে যেরকম অ্যাভারেজ চলছিল, ঠিক অ্যাভারেজ লেভেলের দিকে চলে এসেছে। দ্যাট ইজ ভেরি পজিটিভ ফর দ্য মার্কেট।
মার্কেট। এবং তৃতীয়ত যেটা দেখার সেটা হচ্ছে কি ইন্ডিয়া ভিক্স। ইন্ডিয়া ভিক্স যদি আমরা দেখি তাহলে প্রায় অনেকটা বেড়ে গেছিলো। ইন্ডিয়া ভিক্সটা কি, এক কথায় বলতে গেলে এটা হলো ভোলাটিলিটি ইন্ডেক্স। যত বেশি মার্কেটে আমরা দেখবো যে খুব তাড়াতাড়ি ফল করছে, তত ইন্ডিয়া ভিক্স খুব তাড়াতাড়ি বেড়ে যায়। কিন্তু মার্কেট যদি আস্তে আস্তে স্টেবিলিটি পায়, তখন দেখবো ইন্ডিয়া ভিক্স ধীরে 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 নিচে নামছে। তো এখন যেরকম দেখা যাচ্ছে যে ইন্ডিয়া ভিক্স তার অল টাইম হাই যখন তৈরি করেছিল, মানে রিসেন্ট যে হাই তৈরি করেছিল সেটা 28, এবং সেখান থেকে বেশ ভালো একটা এখানে কারেকশন আমরা দেখি ইন্ডিয়া ভিক্সের মধ্যে, মানে মার্কেট স্টেবিলাইজ হচ্ছে। এখন কত চলছে, 12.97, যেটা তার অ্যাভারেজ যেরকম চলে ঠিক সেরকমভাবেই চলছে আর কি। তো ইন্ডিয়া ভিক্সেও আমরা যে ফলটা দেখেছি এটাও মার্কেটের জন্য পজিটিভ, মানে ভোলাটিলিটি আগের থেকে আমরা কম দেখতে পাবো। এছাড়া যদি আমরা ডলার এবং আইএনআর মধ্যে সম্পর্ক দেখি, তাহলে ইন্ডিয়ান রুপিস আগের থেকে স্ট্রং হচ্ছে, যেখানে প্রায় যেটা হাই লাগিয়েছিল সেটা 96.92 অল টাইম হাই, বিরাটভাবে বেড়ে গেছিলো, যেখানে আমাদের ইন্ডিয়ান রুপিস বিরাট উইক হয়ে গেছিলো। কিন্তু রিসেন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ধীরে 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 আমাদের ইন্ডিয়ান রুপিস স্ট্রং হচ্ছে। এখানে ডলারের এগেনস্টে ইন্ডিয়ান রুপিস যে স্ট্রং হওয়ার যে বিষয়টা, সেটাও মার্কেটকে কিন্তু ভালো মতো পজিটিভ একটা সাপোর্ট দিচ্ছে। এখন চলছে 94.31। আমি মানছি এটাও অনেকটা বেশি, কিন্তু এই যে রিসেন্ট আরবিআই স্টেপগুলো নিয়েছে, লাস্ট ভিডিওতে আমি সেই বিষয় নিয়ে ডিটেলে কথা বলেছি, আপনি দেখে নিতে পারেন সেই ভিডিওটা। তো আরবিআইয়ের এই স্টেপগুলোর দরুন এই ইন্ডিয়ান রুপিস সেটা সামনের দিন আরও স্ট্রং হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। তো এই যে ফ্যাক্টরস, যেগুলো ফান্ডামেন্টাল ফ্যাক্টর, এই ফ্যাক্টরগুলোর দিকে আমাদের প্রত্যেকের খেয়াল রাখতে হবে, এবং তার সাথে মার্কেটে যে প্রাইস অ্যাকশন আপনাকে দেখালাম সেই দিকেও আমাদের নজর রাখতে হবে, তাহলে ভালো একটা ক্ল্যারিটি আমরা পাবো। কিন্তু সব কিছুকে, সমস্ত প্যারামিটারকে একটা বিষয় মাত দিতে পারে, সব কিছু পরিবর্তন করে দিতে পারে। সেটা কি জানেন? মিস্টার ডোনাল্ড ট্রাম্পের টুইট। এই দুদিন আগে ইউএস এবং ইরানের মধ্যে পিস ডিল হলো, আমরা প্রত্যেকেই দেখলাম, মার্কেট খুব সেলিব্রেট করলো, কিন্তু 24 ঘন্টা যেতে না যেতেই সব কিছু পরিবর্তন হয়ে গেল। ইরান বলছে যে আমাদের বেশ কিছু পয়েন্ট ছিল, তার মধ্যে সব থেকে বড় পয়েন্ট হচ্ছে আমাদের যে অ্যাসেটগুলো ফ্রিজ করা হয়েছে সেই অ্যাসেটটা আনফ্রিজ করতে হবে ইউএসকে, এবং তার যে অ্যাটাক করেছে আমাদের উপর তার ক্ষতিপূরণ ধরুন একটা অ্যামাউন্ট তাদেরকে দিতে হবে, সামথিং বিলিয়ন ডলার তাদেরকে দিতে হবে। ইউএস সাইন করেছে, মানে কি ইউএস অ্যাগ্রি করেছে, ঠিক আছে। এবং এটাও বলা হয়েছে যে তাদের ওপর কোনো অ্যাটাক করা যাবে না। 24 ঘন্টা যেতে না যেতেই ইসরায়েল ইরানের ওপর লেবাননে আবার অ্যাটাক করে দিল। এবার ইরান বলছে যে আমাদের তো একদম পুরোপুরি এটা যা চুক্তি ছিল সেই চুক্তিটা মানা হচ্ছে না। দ্বিতীয়ত তারা বলছিল যে অ্যাসেট যেটা ফ্রিজ করে রাখা হয়েছে সেটা আনফ্রিজ করার জন্য, ডিলেও এরকম মনে হয় লেখা ছিল। কিন্তু ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি টুইট করে বললেন যে না, এরকম কোনো কিছু চুক্তি হয়নি, আর আমরা কখনোই এটা আনফ্রিজ করবো না। আবারও সেই মতবিরোধ হয়ে গেল। তাহলে আলটিমেটলি যে পিস ডিল করা হলো, যেটা সাইন হলো, তার আলটিমেট আউটপুট কি হলো? কিছুই না, সে আগের মতোই কন্ডিশন। কিন্তু এই নেগেটিভ নিউজের মধ্যে একটা ভালো পজিটিভ হলো, যেটা আমাদের মার্কেটের জন্য ভীষণ পজিটিভ, সেটা হলো স্ট্রেট অফ হরমুজের রিওপেনিং। যদিও মাঝে শোনা যাচ্ছিল যে এই লেবাননের ওপর অ্যাটাক করেছে বা যেগুলো ডিলের কথা হচ্ছিল সেগুলো যেহেতু ব্রিচ হচ্ছে, সেহেতু ইরান নাকি আবারও স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দেবে বা ক্লোজ করে দেবে। কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে কি তাদের এই অফিসিয়ালস থেকে এটা বলা হয়েছে যে তারা ক্লোজ করছে না, তারা সেটাকে ফ্রি প্যাসেজ রাখছে। কিন্তু 48 ঘন্টা আগে প্রত্যেকটা শিপ যারা ওই রাস্তা দিয়ে পেরোবে 48 ঘন্টা আগে তাদেরকে ইনফর্ম করতে হবে, এবং তাদেরকে কিছু সম্ভবত ইন্স্যুরেন্স এটা ওটা সেটা এসব করাতে হবে আর কি, যেটা শোনা যাচ্ছে। তো দেখুন, এখন একটা শিপ যখন না সাকসেসফুল পাস হচ্ছে ততক্ষণ কিছু বলা যায় না। তো সেটার জন্য সবার আর কি ওয়েট থাকবে যে ইন্ডিয়াতে কিছু শিপ এসছে নাকি। যদি ইন্ডিয়া সাকসেসফুলি কিছু শিপ নিয়ে আসতে পারে, তাহলে সেক্ষেত্রে যেরকমভাবে গ্যাসের দাম বলুন বা ক্রুড অয়েলের প্রাইস বিরাট বেড়ে গেছিলো, সেটাও কিন্তু অনেকটা পরিমাণে আমরা কম হতে দেখতে পারি, যেটা আমাদের ইকোনমির জন্য ভালো এবং মার্কেটের জন্য ভালো। সেই কারণে মার্কেট দেখুন খুব একটা বেশি নেগেটিভ কিন্তু এখন রিয়াক্ট করছে না, যেহেতু স্ট্রেট অফ হরমুজ রিওপেনিং করা হয়েছে। আশা করছি মার্কেট নিয়ে পুরো ভিউ আপনি এখন বুঝতে পারলেন যে কোন কোন নিউজ চলছে এবং মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস, যে সামনের দিনে মার্কেট কীরকম পারফর্ম করতে পারে, কোন কোন প্যারামিটারের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো এবারে আমাদের ভিডিও দ্বিতীয় সেগমেন্টে চলে আসি। এর আগে আমি চ্যানেলে দুটো ভিডিও বানিয়েছিলাম যেখানে দুটো স্টক নিয়ে আলোচনা করেছিলাম। প্রথম স্টক হলো বাজাজ কনজিউমার। বাজাজ কনজিউমারের চার্ট একবার আমরা দেখে নেব। বাজাজ কনজিউমারের আমি এই লেভেল আলোচনা করেছিলাম যখন এর প্রাইস চলছিল 545-এর কাছাকাছি, ঠিক আছে। এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা তৈরি হয়েছিল, তারপর থেকে দেখুন কত সুন্দর এই র্যালিটা দেখে। এখন অবধি যদি পার্সেন্টেজের কথা বলি তো প্রায় এটা 15%-এর কাছাকাছি, অ্যারাউন্ড 15% এই স্টকটা তারপরে র্যালি দেয়। যদিও সেখান থেকে একটু কারেকশন করেছিল, যে লেভেলে আমরা আলোচনা করেছিলাম সেখান থেকে প্রায় এটা 8% মতো কারেকশন করেছিল, কিন্তু সেইটা আবারও এখানে হায়ার লেভেলসের দিকে যায়, ঠিক আছে।
এছাড়া আরও একটা স্টক নিয়ে আমি আলোচনা করেছিলাম, সেটা হলো এঞ্জেল ওয়ান। এঞ্জেল ওয়ান আমরা এই লেভেল আলোচনা করেছিলাম যখন 339 বা 340-এর কাছাকাছি চলছিল। সেখান থেকে যদি আমরা পার্সেন্টেজ ওয়াইজ দেখি তাহলে এটা এখন অবধি 4.40% বেড়ে রয়েছে। হাই গেছিলো সেটা 6.50%। আর আমি আপনাদেরকে বলেছিলাম যে 370 অবধি আমরা এই স্টকটাকে ট্র্যাক করতে পারি, ঠিক আছে। তো সেই যে আমাদের টার্গেট লেভেল, সেই দিকেই আর কি এই স্টকটা ধীরে ধীরে এগোচ্ছে। এই প্রাইস অ্যাকশনও খুব ভালো আর কি দেখাচ্ছে। তো যে দুটো স্টক নিয়ে আলোচনা করেছিলাম সেই দুটোর এখন রিপোর্ট কার্ড আপনাদের সামনে আমি রাখলাম। বিশেষ করে বাজাজ কনজিউমার খুব কম সময়ের মধ্যে একটা ভালো র্যালি দিয়েছে, এবং এঞ্জেল ওয়ান যদিও অনেকটা সময় অবধি কনসলিডেট করেছে, এটা ডেলি চার্ট দেখছি, কনসলিডেট করেছে এবং তারপরে যেরকমভাবে মার্কেট রিকভার করেছে খুব কম সময়ের মধ্যে এই স্টকটাও খুব তাড়াতাড়ি রিকভার করেছে। এখানে একটা বিষয় বোঝার আছে আপনার। দেখুন এখানে যখন কারেকশন করছিল তখন কতটা সময় লেগেছে দেখুন, কারেকশন করে কন্টিনিউ পড়ে যাচ্ছে, রেড ক্যান্ডেল তৈরি করছে, আবার গ্রিন ক্যান্ডেল তৈরি করছে, কিন্তু কন্টিনিউ পড়ছে। তো এখানে যে একটা প্যাটার্ন তৈরি করেছে, এই প্যাটার্নটাকে নাম বলুন তো, যে কি প্যাটার্ন এটা? এই দেখুন, এই একটা প্যাটার্ন, খুব ফেমাস প্যাটার্ন। এটা হলো পোল আর এটা হচ্ছে ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন। এই ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্নে এই ক্যান্ডেলে ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি। এই ক্যান্ডেল ব্রেকআউট দেওয়ার পর সুন্দর একটা আপমুভ এখানে এই স্টকটা দিয়েছে, ঠিক আছে। এবং দেখুন দুটো ক্যান্ডেলেই এই পুরো যে এরিয়াটা ছিল যেখানে অনেকটা সময় ধরে কনসলিডেট করেছে বা সেল অফ হয়েছে, এই দুটো ক্যান্ডেলই কভার আপ করে দিয়েছে। তো যখন যখন আপনি দেখবেন যে কোনো স্টক অনেকটা সময় ধরে কনসলিডেট করছে বা নিচে পড়ছে বা খুব একটা বেশি পারফর্ম করছে না, একই লেভেলে রয়েছে অনেকটা সময় ধরে, এবং খুব কম টাইমের মধ্যে নেক্সট 2-3 দিনের মধ্যে বড় বড় গ্রিন ক্যান্ডেল বানিয়ে সেটাকে পুরোটা এনগালফ করে নিয়েছে বা সেই এরিয়াটার ওপর চলে গেছে খুব কম সময়ের মধ্যে বড় বড় গ্রিন ক্যান্ডেল বানিয়ে, এরম যদি আপনি স্টক দেখেন তাহলে বুঝবেন যে সেই স্টকটার মধ্যে দম রয়েছে। কেননা এতদিন ধরে যে নেগেটিভ বা যা কিছু সেল অফ আমরা দেখছিলাম সেগুলো খুব কম সময়ের মধ্যে বায়ারে এনগালফ করে সেটাকে হায়ার লেভেলসে দিকে নিয়ে আসে, হুইচ ইজ ভেরি পজিটিভ ফর দ্য স্টক। এরকম চার্ট প্যাটার্ন দেখলে, এরকম স্টকে যদি প্রাইস অ্যাকশন আইডেন্টিফাই করেন তাহলে বুঝে যাবেন যে সেই স্টকের মধ্যে দম রয়েছে, ঠিক আছে। আপনি যদি এই ধরনের স্টক স্পেসিফিক আলোচনা সামনে দিনে পেতে চান, যেরকমটা এখন আপনাকে দেখালাম, যে একটা স্টক নিয়ে আলোচনা করলাম, তার অ্যানালাইসিস আপনাদের সামনে রাখলাম, এবং কিছুদিন পর গিয়ে আপনাকে সেই স্টকের রিপোর্ট কার্ডও দেখালাম যে দেখুন কীরকমভাবে পারফর্ম করেছে। এরকম যদি ইন ডিটেলে A to Z অ্যানালিসিস পেতে চান তাহলে দুটো কাজ আপনাকে করতে হবে। প্রথমত এই ভিডিওটাকে লাইক করতে হবে। দেখুন আপনি যদি লাইক না করেন তাহলে মোটিভেশন আসে না এরকম ধরনের ভিডিওস বানানোর জন্য। তো এই ধরনের ভিডিও যাতে আমি সামনের দিনে আরও বানাই, আরও স্টক স্পেসিফিক আলোচনা করি, একটা মোটিভেশনের দরকার থাকে। সুতরাং আপনি যদি স্টক স্পেসিফিক আলোচনা ঠিক এইরকম ফরম্যাটে চান, একটা লাইক করে দেবেন, আপনার বার্তা, আপনার ভোট আপনার কাছে পৌঁছে যাবে যে হ্যাঁ আপনাদের অনেকেরই ডিমান্ড রয়েছে, আমাকে সামনের দিনেও স্টক নিয়ে আলোচনা করে যেতে হবে, এটা আমার কাছে চলে আসবে বার্তাটা। দ্বিতীয়ত, যদি আপনি নতুন হন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন, কেননা মার্কেটে এখন স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে। যে নেগেটিভ ফেজের মধ্যে আমরা যাচ্ছিলাম সেখান থেকে পজিটিভ মোমেন্টামের দিকে এখন আমরা এগোতে চলেছি। তো আপনি যদি সামনের দিনে মার্কেটের বুল রানে পার্টিসিপেট করতে চান তাহলে আপনাকে মার্কেট সম্পর্কে আপ টু ডেট থাকতে হবে। সেই কারণে এখনই সাবস্ক্রাইব করে দিন মাই বিনিয়োগ। প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমি ভিডিওস আপনাদের জন্য নিয়ে আসবো। তো চলুন আমাদের এবারে থার্ড সেগমেন্ট নিয়ে আলোচনা করা যাক, সেটা হলো আইটি সেক্টর। দেখুন আইটি সেক্টরে যদি আমি এখানে চার্টটা দেখাই তাহলে তার অল টাইম হাই থেকে এখন প্রায় 40%-এর বেশি কারেকশন করে গেছে। এটা কিন্তু আমি সেক্টর স্পেসিফিক বলছি, নিফটি আইটি সেক্টর। এটা আমি মান্থলি চার্ট খুলেছি। এই মান্থলি চার্টের মধ্যে আমি দুটো জিনিস আপনাকে দেখাবো। একটা হলো যে প্রাইস অ্যাকশন ওয়াইজ যেখানে যেখানে আগে স্টে করেছিল বা যেখানে ডিমান্ড ক্রিয়েট হয়েছিল সেই লেভেলটা আমি এখানে মার্ক করেছি গ্রিন লেভেল দিয়ে, ঠিক আছে। এই যে আপনি গ্রিন জোনটা দেখছেন, এই গ্রিন জোনটা সেখানে মার্ক করা রয়েছে। এবং দ্বিতীয়ত সেটা হলো ইএমএ, এটা হলো 200 ইএমএ, এটা হলো 100 ইএমএ, এটা হলো 50 ইএমএ, ঠিক আছে। তো আমরা একটা জানি যে 50 ইএমএতে ইনিশিয়াল সাপোর্ট নেয়, সেখান থেকে যদি রিকভার করে যায় তাহলে খুব ভালো, কিন্তু সেটা যদি ব্রেক ডাউন করে দেয় তাহলে 100 ইএমএ নেক্সট সাপোর্ট হিসেবে কাজ করে, সেটাও যদি ব্রেক ডাউন করে দেয় তাহলে 200 ইএমএ এখানে নেক্সট সাপোর্ট হিসেবে কাজ করে। তো এখন এই মুহূর্তে যদি আমরা দেখছি নিফটি আইটি সেক্টরে, তাহলে এর আগে যদি চার্ট দেখি তাহলে দেখুন 2017 দিকে কি হলো। এখান থেকে অল টাইম হাইতে কারেকশন করলো, এখান থেকে সাপোর্ট নিল 50 ইএমএতে, সেখান থেকে আবার রিকভারি করলো, সেখান থেকে আবার যখন এটা ব্রেক ডাউন করলো তখন 100 ইএমএতে সাপোর্ট নিল যখন কোভিড ক্র্যাশ হয়েছিল। সেখান থেকে দারুণভাবে একটা র্যালি আমরা দেখতে পেলাম, কেননা সবাই অনলাইনে চলে গেছিলাম আমরা। সেখান থেকে আবার কারেকশন করলো 50 ইএমএর কাছে, আবার এখানে এসে সাপোর্ট নিল। এখানে দুটো সাপোর্ট রয়েছে, 50 ইএমএর কাছে সাপোর্ট এবং তার সাথে ডিমান্ড জোন, যেটা এই ডিমান্ড জোনের এখানে সাপোর্ট। এখান থেকে আবার বাড়লো, অল টাইম হাই এই লেভেলে গেল,
ডিসেম্বর 2024-এ, সেখান থেকে আবার কারেকশন করলো, 50 MA তে সাপোর্ট নিয়ে আবার একটু বাড়লো, সেখান থেকে আবার ব্রেক ডাউন করে দিল বড় একটা রেড ক্যান্ডেলে, তারপরে 100 EMA এখানে একটু সাপোর্ট নিচে কনসলিডেট করছে, কিন্তু তারপরেও দেখুন এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলে ব্রেক ডাউন আমরা দেখতে পাচ্ছি 100 EMA। যদিও এই মাসটা এখনো অবধি শেষ হয়নি, এখনো কিছুদিন বাকি রয়েছে, তো দেখা যাক যে এই ইএমএটাকে ব্রেক ডাউন করছে নাকি। ব্রেক ডাউন করলে নেক্সট সাপোর্ট কোথায় আছে, ডিমান্ড জোন এখানে আছে, ডিমান্ড জোনটা আমাদেরকে দেখতে হবে, এবং সেটাও যদি ব্রেকডাউন করে দেয় তাহলে 200 EMA এখানে রয়েছে, ঠিক আছে। তো এখন যে প্রশ্নটা, সেই প্রশ্নটা খুব ইন্টারেস্টিং, যে আমাদের প্রত্যেকের পোর্টফোলিওতে আইটি সেক্টর থেকে এমন কিছু স্টক রয়েছে, টিসিএস, ইনফোসিস, উইপ্রো, কিছু না কিছু স্টক রয়েছে যেগুলো আমাদের পোর্টফোলিওতে রয়েছে রিটেল ইনভেস্টরে। তো এই মুহূর্তে সেই স্টকগুলো যেরকমভাবে অল টাইম হাই থেকে পড়ে গেছে, খুব ভয় লাগছে, ধরে রাখবো নাকি বের করে দেবো, এখান থেকে রিকভারি পসিবল রয়েছে। তো প্রথমে আমাদেরকে এটা বুঝতে হবে যে কেন এই ধরনের কারেকশন। দেখুন, এই যে টিসিএস, ইনফোসিস, উইপ্রো, এইচসিএল টেক, মাহিন্দ্রা টেক, এই সমস্ত কিছু যে কোম্পানিগুলো রয়েছে, এই কোম্পানিগুলো একটাই কাজ করতো, সেটা হচ্ছে কি আউটসোর্সিং। তারা বাইরের দেশ থেকে প্রজেক্ট নিত এবং দেশে যেসব সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স রয়েছে তাদেরকে দিয়ে সেই প্রজেক্টটা কমপ্লিট করাতো, মিডিলে তাদের একটা কমিশন থাকতো। এইভাবেই তাদের বিজনেস মডেল চলছিল, যেটা গতানুগতিকভাবে চলছিল। ধরুন আপনার কাছে একটা বিজনেস রয়েছে এবং সেই বিজনেসে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে হবে এবং সেটাকে মেনটেন করতে হবে। তো ডেভেলপমেন্ট শুধু না, মেনটেন করার জন্য আপনি এদের কাছে এলেন এবং এরা বললো যে ঠিক আছে, এইটাকে মেনটেন করার জন্য আপনার 100টা ইঞ্জিনিয়ার লাগবে। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার 100টা আপনার পার আওয়ার বেসিসে একটা বিলিং হতো, তো সেই হিসেবে এরা ইনকাম করতো। তো যত বেশি এরা ইঞ্জিনিয়ার্স প্রোভাইড করতো, যত বেশি ঘন্টা টাইম লাগতো এই প্রজেক্টগুলোকে কমপ্লিট করতে, তত বেশি রেভিনিউ এই কোম্পানিগুলো জেনারেট করতো। টিসিএস, ইনফোসিস, উইপ্রো প্রায় সেম মডেলে কাজ করতো। তো এখন এআই এসে কি করেছে, এআই এসে ধরুন আপনি এআই ব্যাপারে ভালো মতো একটি জেনে গেছেন, আপনার কোম্পানি রয়েছে, আপনি এখন এই টিসিএস, ইনফোসিস, উইপ্রোকে বলছেন যে ভাই, এআইয়ের যুগে আমি এত বেশি ইঞ্জিনিয়ার্সকে কেন হায়ার করতে যাবো, যেহেতু এআই অনেক কাজ করে দিচ্ছে, ঠিক আছে। তো বলছে এআইকে তোমরা টুল হিসেবে ইউজ করো, আর 100 জন আমার আর দরকার নেই। এখন যদি 10 জনে সেই কাজটা করে ফেলতে পারে, তাহলে 10 জনকে তুমি হায়ার করো, সেই 10 জনকে দিয়ে কাজ করো, তারা যেন এআই ফ্রেন্ডলি খুব হয়, এআই ব্যাপারটা যেন খুব ব্যাপারটা বোঝে, মানে আপস্কিল যেন তারা করে আর কি, ঠিক আছে। তো আপনি বলবেন যে আমি আগে যেখানে এত ডলার দিতাম, এখন তো এআইয়ের মাধ্যমে করলে সেটা তো খুবই সস্তায় হয়ে যাচ্ছে, আগের থেকে তো অনেকটা পরিমাণে আমাদেরকে কস্টিং কম লাগছে। তো তুমিও তাহলে সেটা কেন করছো না, এআইকে কেন ইউজ করছো না? 100টা ইঞ্জিনিয়ার্স এই প্রজেক্টটা লাগানো তো দরকার নেই। তো দেখতে পাচ্ছেন তো যে শিফট কীভাবে হচ্ছে। এআই একটা টুল, এই টুল ইউজ করার মাধ্যমে ক্লায়েন্ট চাইছে যে আমার যে কাজ, সেই কাজটা আগের থেকে ফাস্টেস্ট ওয়েতে হোক, আগের থেকে যেন কম সময় লাগে, কস্টিংও যেন কম হয়, এবং তার সাথে যে ম্যান পাওয়ার লাগতো বা ইঞ্জিনিয়ার্স লাগতো সেটাও যেন কম হয়। এই যে ইন্ডাস্ট্রির ডিমান্ড শিফটিং টুয়ার্ডস এআইয়ের দিকে যাওয়া, এআইয়ের দিকে বেশি ঝোঁক, এই বিষয়টা যে ট্র্যাডিশনাল মডেল ছিল এতদিন, টিসিএস, উইপ্রো, ইনফোসিস যে মডেলের উপর কাজ করছিল, এদের মডেলকে ভীষণভাবে হ্যাম্পার করে, যে কারণে অবভিয়াসলি রেভিনিউ কমবে, মার্জিন কমবে, সব কিছুতে হ্যাম্পার্ড হবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ভিজিবিলিটি, ফিউচার ভিজিবিলিটি বিরাট একটা প্রবলেম রয়েছে, এবং সেটা ভ্যালিডেট করছে অ্যাকসেঞ্চারের যে রিসেন্ট তারা রিপোর্ট পাবলিশ করে, রেজাল্ট রিপোর্ট দেয়, সেখানে তারা বলে যে আমাদের যে রেভিনিউ টার্গেট ছিল সেটা তারা মিট করতে পারেনি। টার্গেট খুব একটা বেশিও ছিল না যদিও, কিন্তু সেই যে গ্রোথ রেভিনিউ টার্গেটের, সেটাও তারা মিট করতে পারেনি। তারা আগে প্রেডিক্ট করেছিল 5 থেকে 6% গ্রো করবে, কিন্তু এখন তারা বলছে যে এখন 3 থেকে 4% আমরা গ্রো করতে পারি, মানে আরও 1% বা 1.5%-এর বেশি আমরা ডিগ্রোথ করতে পারি। এটা কিন্তু নেগেটিভভাবে নিয়েছে। এর সাথে আরও একটা বড় কমেন্ট্রি করেছে, সেটা হলো ফিউচার ডিমান্ড। সামনের দিনে ফিউচার ডিমান্ড যেটা, সেটা এআই ওরিয়েন্টেড বেশি হচ্ছে। তো যেরকমভাবে তারা ইনকাম করতো ট্র্যাডিশনাল ওয়েতে, সেই দিক থেকে ক্লায়েন্ট নিজেই চাইছে যে এআইয়ের দিকে যেন আমরা বেশি ফোকাস করি। তো যার ফলে তাদেরকে এআইয়ের দিকে ইনভেস্টমেন্ট করতে হবে, আর&ডিতে কাজ করতে হবে, তারা এআই হিসেবে যেন ভালো মতো সাপোর্ট করতে পারে, সেই দিকটা দেখতে হবে। তো নতুন একটা দিকে তাদের বিজনেস মডেল যেটা, সেটা চেঞ্জ হচ্ছে, এবং এই চেঞ্জ সেটা কিন্তু টাইম লাগবে। এত সহজে আজকের দিনে রাতারাতি চেঞ্জ করে দিলাম সেরকমটা হয় না। তো সামনে যদি প্রজেক্ট তাদেরকে আরও অনবোর্ড করতে হয়, ফিউচারের যে রেভিনিউ সেটা যদি ভালো ভিজিবিলিটি নিতে হয়, তাহলে তাদেরকে এআই ওরিয়েন্টেড হতে হবে, এআইকে কাজে লাগিয়ে তাদের যে বিজনেস মডেল সেটাকে আবার নতুনভাবে ভাবতে হবে, যেটার জন্য লাগবে সময়। ইন্ডিয়ান আইটি কোম্পানিজ টিসিএস, ইনফোসিস, উইপ্রো, এইচসিএল টেক, এই সমস্ত কোম্পানিগুলো প্রায়ই অ্যাকসেঞ্চারের মডেল ফলো করে। অ্যাকসেঞ্চার যে বিজনেস মডেলে কাজ করে, যেসব কান্ট্রি থেকে তাদের বেশি ইনকাম আসে, সেই অ্যাকসেঞ্চারের বিজনেস মডেল প্রায় হুবহু টিসিএস, ইনফোসিস, উইপ্রো কপি করে।
তো যদি অ্যাকসেঞ্চার নিজের গাইডেন্স কম করে, যদি তারা সামনের আর্নিং ভিজিবিলিটি নিয়ে একটু কসিয়াস হয়, যদি ভাবে যে আমরা সামনের দিন এতটা গ্রো করতে পারবো না বা প্রজেক্ট তারা এতটা বেশি পাবে না, তাহলে অবভিয়াসলি টিসিএস, ইনফোসিস, উইপ্রো, এইচসিএল টেক এদের বিজনেসও হ্যাম্পার হবে। এদের যদিও সামনে আমরা পরের কোয়ার্টারে দেখতে পাবো যে কীরকম রেজাল্ট করেছে, কিন্তু আজকের দিনে মার্কেট অলরেডি তাদেরকে ডিসকাউন্ট করে দিয়েছে, অলরেডি অনেকটা পড়েছে। কেন? তার কারণ অ্যাকসেঞ্চারের রেজাল্ট খারাপ করেছে এবং তাদের কমেন্ট্রি খারাপ, ম্যানেজমেন্টের কমেন্ট্রি খারাপ, সামনের গ্রোথ ভিজিবিলিটি তারা ভালো দেখছে না। তো এরাও তো ভালো করতে পারবে না, এদেরও গ্রোথ ভিজিবিলিটি ভালো আসবে না। তো যে কারণে এই প্রবলেমসগুলো দেখা দিচ্ছে, যে কারণে এতটা বেশি ফল করেছে। বুঝতে পারলেন তো? তো আশা করছি আপনার কাছে এখন ক্লিয়ার যে আপনার পোর্টফোলিওতে যে স্টকগুলো রয়েছে আইটি সেক্টরের, সেই সব স্টকগুলো কেন এতটা বেশি নিচে পড়ছে। তো এখন যখন কারণটা বুঝে গেছেন, এবার সলিউশনটা তাহলে আপনি বুঝে যাবেন যে এদের সলিউশন কি রয়েছে। সলিউশন খুবই সিম্পল, যে এদেরকে এআই এ ইনভেস্টমেন্ট করতে হবে। অলরেডি এরা কাজ করতে শুরু করে দিয়েছে, কিন্তু যেটা বললাম যে সময় সাপেক্ষ ব্যাপার। দেখুন, আগে যখন .com বাবল তৈরি হয়েছিল না, তখন সেই সময়েও বিরাটভাবে পড়েছিল, ইন্ডেক্স 60% পড়ে গেছিলো, 60% আইটি ইন্ডেক্স, কিন্তু সেখান থেকেও রিকভারি করে। আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে কি আইটি সেক্টরের ডিমান্ড সারাক্ষণ থাকবে, শুধু তাদেরকে বিজনেস মডেল সেটা পরিবর্তন করতে হবে। আগের যে ট্র্যাডিশনাল ওয়েতে বিজনেস মডেল চলছিল সেভাবে হবে না, এআই ড্রিভেন বিজনেস মডেল লাগবে। তো এআই থ্রেট হিসেবে না, টুল হিসেবে দেখতে হবে। আর এক্স্যাক্টলি ইন্ডিয়ান আইটি কোম্পানিজগুলো এর সলিউশন হিসেবে এটাই দেখছে, এআইকে টুল হিসেবে ব্যবহার করার জন্য দেখছে। তাই যারা আইটি সেক্টরে কাজ করছেন তাদের জন্য একটু নেগেটিভ নিউজ তো বটেই, তাদেরকে অনেককেই হয়তো চাকরি হারা হতে হবে এআইয়ের জন্য। কিন্তু তারা যদি আপস্কিল করতে পারেন, এআইকে ভালো মতো অ্যাডাপ্ট করতে পারেন, তাহলে তারা একটা বিরাট অপরচুনিটিও সেখানে দেখতে পারেন। তো সেটা আপনার ওপর যে আপনি কতটা আপস্কিল করতে পারবেন নিজেকে। তো আশা করছি এই পুরো বিষয়টা আপনি বুঝতে পারলেন। এখন এই মুহূর্তে যদি আমাকে আইটি ইন্ডেক্সে ইনভেস্টমেন্ট করতে হয়, তাহলে সেটা কিভাবে আমি প্ল্যান করব সেই বিষয় নিয়ে একটু জানা যায়। ঠিক আছে, তো দেখুন আমি এখানে জাস্ট এগুলো রিমুভ করে দিই। তো আইটি সেক্টরের চার্ট আমাদের সামনে রয়েছে, জাস্ট আমরা কি করব, ফিবোনাচি ড্র করব। আমি যেরকমভাবে ইনভেস্টমেন্টের জন্য প্ল্যান করি সেটা আপনাকে দেখাই। ঠিক আছে, কোনো রকমভাবে রিকমেন্ডেশন আছে আপনি কালকে গিয়ে বিনিয়োগ করুন, এরকমটা না। যদি আপনাকে বিনিয়োগ করতে হয়, তাহলে কিন্তু আপনাকে লং টার্ম ভিউ রাখতে হবে, যেটা বারবার আমি আলোচনা করছিলাম যে এটা কিন্তু ওভারনাইটে হবে না। খারাপ অনেক সময় আপনি দেখতে পাবেন আইটি সেক্টর এখান থেকে আরও অনেক কারেকশন করতে পারে, আমি ধরেই নিচ্ছি যে আরও কারেকশন করবে। এখানে যেহেতু 200 ইএমএ রয়েছে, 200 ইএমএ অবধি নিচে পড়তে পারে, এটা ধরেই নিচ্ছি আমি। সেই হিসেবে যদি আমি প্ল্যান করি, তাহলে আমি এখানে ফিবোনাচি টানবো, ফিবোনাচি টেনে এত দূর অবধি আমি টানলাম। ঠিক আছে, তো জাস্ট আমি এখানে যে লাইনগুলো আছে সেই লাইনগুলোতে মার্ক করে রাখবো, এই একটা লাইন, এই একটা লাইন, এই একটা লাইন, এবং এখানে 200 ইএমএ লাইন। ঠিক আছে, এবার এটাকে রিমুভ করে দিন। তো এখানে দেখুন এক্স্যাক্টলি 7টা লাইন রয়েছে, একটা লাইন, দুটো লাইন, তিনটে লাইন, চারটে লাইন, 5, 6 এবং 7 অবধি, মানে 200 ইএমএ। যদি আমি এখান থেকে অল টাইম হাই থেকে পার্সেন্টেজ ওয়াইজ দেখি, তাহলে এটা কত পার্সেন্ট হতে পারে 200 ইএমএ অবধি? 54%, মানে অল টাইম হাই থেকে প্রায় 55% নিচে রয়েছে 200 ইএমএ। এবং আমার স্ট্র্যাটেজি অনুযায়ী আমি ধরেই নিচ্ছি যে 200 ইএমএ অবধি আমরা এই নিফটি আইটি সেক্টরে কারেকশন দেখতে পারি। ঠিক আছে, তো সেই হিসেবে আমি প্ল্যান করব। এবার কিভাবে প্ল্যান করা যায়? ধরুন আমার কাছে রয়েছে 1 লাখ টাকা, কারেক্ট। 1 লাখ টাকাকে আমি 7 ভাগ করব, তাহলে হচ্ছে ওই 14,500 টাকা করে। 14,500 টাকা প্রত্যেকটা লাইনে যখন যখন আমি দেখব এই লাইনে এসেছে, তখন আমি ইনভেস্টমেন্ট করার জন্য দেখব। এইভাবে আমি প্ল্যান করতে পারি। ঠিক আছে, তো আপনার যেরকম ক্যাপিটাল রয়েছে সেই অনুযায়ী আপনি সেটাকে 7 দিয়ে ভাগ করে সেই হিসেবে আপনি এটা প্ল্যান করতে পারেন। এইভাবে আমরা আইটি সেক্টরের ফলকে কাজে লাগাতে পারি লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করার ক্ষেত্রে। দেখুন, আইটি এমন একটা সার্ভিসেস যেখানে সামনের দিনে ডিমান্ড বাড়তেই থাকবে, এটার কমবে না। এখন আপনার মনে হতে পারে যে হয়তো এর সব শেষ, কিন্তু তা কিন্তু নয়। আমাদেরকে একটু ফিউচারিস্টিক হতে হবে, যদিও সময় লাগবে, সামনের দিন আর্নিং রিপোর্ট এরা খারাপ করবে, আরও কারেকশন হওয়ার সম্ভাবনা থাকবে। সেই কারণেই তো আমরা আরও বেশি কারেকশন করবে ধরেই নিচ্ছি। এখান থেকে আমরা যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখি, তাহলে প্রায় আমরা 22% ধরেই নিচ্ছি যে আইটি সেক্টর আরও কারেকশন করতে পারে। তো সেই হিসেবে আমরা প্ল্যান করছি। আশা করছি আপনাকে বোঝাতে পারলাম। তাহলে আমরা দেখলাম যে আইটি সেক্টরে কিভাবে বিনিয়োগ করা যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কি, কোথায় বিনিয়োগ করব? আইটি বিজ বলে একটা রয়েছে, যদি আপনি জিরোধা ইউজ করেন তাহলে সেখানেও আপনি সার্চ করে দেখতে পারেন আইটি বিজ। সেখানে আপনি গিয়ে দেখতে পারেন যে কত প্রাইস চলছে, আর সেই হিসেবে আপনি প্ল্যান করতে পারেন। তো আশা করছি আজকের ভিডিওর আলোচনা থেকে অনেক কিছু বিষয় ক্লিয়ার হলো। আমরা মার্কেট নিয়ে অ্যানালিসিস করলাম, কোন কোন প্যারামিটার দেখতে হবে, এখন কি মার্কেটের স্ট্রাকচার তৈরি হচ্ছে সে নিয়ে আলোচনা করলাম। আমরা আলোচনা করলাম স্টক স্পেসিফিক, আগে যে স্টকগুলো নিয়ে বলে রেখেছি সেগুলো রিপোর্ট কার্ড দেখালাম। এবং তৃতীয়ত আইটি সেক্টর, যেটা নিয়ে এখন সব থেকে বেশি চর্চা হচ্ছে, সেই নিয়েও আমরা আলোচনা করলাম, তার ভিউ রাখলাম, এবং কিভাবে আমরা বিনিয়োগ করার জন্য প্ল্যান করতে পারি সেই বিষয় নিয়েও আমি আলোচনা করলাম। আমি সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট, সুতরাং আমি
রিসেন্ট চার্ট দেখিয়ে আপনি কীভাবে বিনিয়োগ করবেন বা কী অপরচুনিটি সামনের দিনে রয়েছে, সব কিছু নিয়ে আমি আলোচনা করার জন্য লাইসেন্স আমার কাছে রয়েছে। সুতরাং আলোচনা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।